নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? তো এই সংখ্যাটা যদি আপনি একটা জিনিস না জানেন তাহলে আসলে সলভ করতে খুব কষ্ট হবে। সেটা হচ্ছে যখন আপনি কোনো দশমিকের রুট করবেন, মানে দশমিককে যখন আপনি কোনো বর্গমূল করবেন তখন সেই ভ্যালুটা বাড়ে। আবারও বলি, যখন আপনি কোনো দশমিকের বর্গমূল করবেন তখন সেই ভ্যালুটা বেড়ে যায়। তাহলে আমরা যদি এখন এখানে বিবেচনা করি যে 0.3 ভ্যালু বেশি নাকি হচ্ছে √3 বেশি, 0.3 ভ্যালু বেশি, তাহলে সহজ কথা উত্তর ক নাম্বার। এখানে অবশ্যই √3 ভ্যালুটা বেশি হবে। এখন √2 হতে পারতো যদি অপশনে এই ক নাম্বারটা না থাকতো। পরেরটাতে আসেন, আবারও বলতেছি এটা হচ্ছে ক্লাসে বারবার আমাদের স্যাররা পড়িয়েছেন। তো একটা বিষয় কি যে যখনই আপনি কোনো রুট মানে দশমিকের রুট করবেন তখন সেটার ভ্যালুটা বেড়ে যাবে। পরেরটা আসেন, 2 নাম্বার যদি বলা হয় f(x = x³ - 2x + 10), এখানে বলছে f = 0 হলে কত হবে? তাহলে আপনি ভ্যালুটা একটু আস্তে করে বসায় দেন, x³ - 2x + 10, তো 0, তো 0 এর ভ্যালু কি 0। 2 এর সাথে যদি 0 গুণ করেন তাহলে কত হচ্ছে ভাই? আবারও 0ই হচ্ছে, +10, অর্থাৎ এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 10। আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এখন আশা করি আপনাদের সামনে দেখা যাচ্ছে। 3 নম্বরে আসেন, প্রশ্নটা আসলে খুব বেশি কঠিন না, কিন্তু আসলে এখানে দশমিকের একটা ভেজাল করে রাখছে, তো এই জন্য অনেকের কাছে একটা ভুল মনে হয়। তো আমরা একটা কাজ করি, সংখ্যাটা আছে কত? 0.0999, এভাবেই তো দেওয়া আছে, তাই না? তাহলে আপনি উপরে নিচে একটু সমান করেন, উপরে নিচে একটু সমান করেন। তাহলে 1 বলতে আমরা কি বুঝাই? এভাবেও তো বলা যায়, বলা যায় না? তাহলে দশমিক দশমিক আমরা অ্যালাইন করে নিলাম। তারপরে হচ্ছে আমরা কি করতেছি, এখন আসেন উত্তরে। আপনি যদি 9 থেকে এখানে কি করতে চান তাহলে 1 দিতে হচ্ছে, অবশ্যই কি দিতে হবে? 1। তাহলে পরেরটাতে আবার আসেন, পরের যখন কি হচ্ছে এটা উত্তর বলতে পারবেন? আপনার চেষ্টা করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এই জায়গায় যখন আপনি বিয়োগ করবেন তখন বিয়োগ করলে ফলাফলটা কত আসে? আপনারা উত্তর কি বলছেন? 22 নম্বরটা বলা হয়নি এর আগে স্যার? জিকের 22 নম্বরটা বলা হয় নাই? একটু প্রশ্নটা দেখেন তো স্যার, জিকের 22 নম্বরটা বলা হয়েছে কিনা? ব্রেটো নোটস কোনটা ছিল 22 নম্বর? 22 নম্বর কোনটা ছিল? আচ্ছা, আমরা আসি। ওকে, দেখেন এটার উত্তর অনেকে হয়তো ভুলক্রমে অন্যটা দিলে দিতে পারেন, কিন্তু উত্তর হচ্ছে আপনার ক নাম্বারটা। তো আমরা যেভাবে করতেছিলাম সেভাবে একটু করতে থাকি। 4টা 0 নিছি, 0.0999। ওকে, আসেন এখানে হবে 1। এখন 1 যখন থাকবে তাহলে হাতে কত থাকে? 1 থাকে। তাহলে 0 0 0 হয়ে যাবে, আবার হাতে কত থাকবে? 1। তাহলে এখানে হয়ে যাবে 10, 10-এর জন্য হচ্ছে আবার 0, আবার হাতে থাকবে 1। তাহলে এই যে 1টা হবে এইখানে, এই 1 থেকে 10 মিলাতে কত লাগতেছে? 9। এই যে 0, আবার হাতে থাকবে 1, যে একটা এখানে 1 1 0 হয়ে যাবে। তাহলে 0.9001, তাহলে 3-এর ক উত্তর। পরেরটাতে আসেন, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো আপনারা হয়তো অনেকে জানেন, ও এটা হচ্ছে 22 নম্বর প্রশ্ন তো বলা হয়েছে ভাইয়া আপনাদের। আচ্ছা, আসেন, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো আপনি একটা বৃত্তের ব্যাস আগে ধরে নেন, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো আপনি ব্যাস ধরে নিলেন, তাহলে ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধ কি হবে? একই হবে, 3 গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা ধরে নেই যে হচ্ছে πr², এটা হচ্ছে আমাদের কি সূত্র। তাহলে ধরেন আগে ছিল 1, πr1², আমরা ধরে নিলাম 1, মানে আগে আমাদের ক্ষেত্রফল 1 ছিল। তাহলে যদি ক্ষেত্রফল 1 হয় তাহলে আমাদের আসতেছে কি 1π, দ্যাট মিনস শুধু পাই। যখন আমরা বলছি 3 গুণ বৃদ্ধি করবেন, মানে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করবেন, তাহলে ব্যাসার্ধ আপনি ধরছেন আগে কত? 3, এখন 1 ধরছেন, তাহলে 3 ধরে নেন, 3 গুণ বাড়ায়া, তাহলে হবে π3², তাহলে হয়ে যাবে কত? 9π। তাহলে আগে ছিল π, এখন হয়েছে 9π। তাহলে বলছে কত গুণ বৃদ্ধি পাবে, বিয়োগ করলে কিন্তু হবে না। আগে ছিল 1, এখন হয়েছে 9, তার মানে 9 গুণ বাড়ছে। উত্তর 4-এর ক। পরেরটা আসেন, গসাগু নির্ণয় করুন। 4, এটা উত্তর কি দিয়েছেন আপনারা বলতে পারেন, যদিও অনেকে ম্যাথের প্রশ্নটা দেখে বলতেছেন যে অনেক কঠিন হয়েছে, কিন্তু আসলে ম্যাথ এখন পর্যন্ত লাগে নাই। পরেরটা দেখা যাক যে পরে প্রশ্ন কি আসা যায়। দেখেন এখানে বলা আছে 4a² × 1, তাহলে 4a² × 1 মানে কত ভাই? 4a² তো বলা যায়। আবার আসেন, এখানে বলা আছে যে 2a² + a - 1,
তাহলে আমরা এখন এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায়, দেখেন এখান থেকে কিন্তু এটা কমন নেওয়া যায়, এ কমন নেওয়া যায়, তাহলে এ কমন নিলে হয় কি টুয়াইস এ মাইনাস 1 করা যায় তো। আচ্ছা তাহলে এখন আসেন, আপনাদের বলছে গসাগু, তাহলে গসাগু যখন আপনি করবেন তাহলে দুটার মধ্যে একটাই কমন ভ্যালু আছে, সেটা কি এ নাম্বারটা, ভ্যালু কমন কোনটা এ নাম্বারটা আসতেছে। আপনারা উত্তর কি দিয়েছেন বলতে পারেন, উত্তর কি দিয়েছেন বলতে পারেন। আমরা আবার একটু করি, তাহলে 4a² গেল, আবার আসেন 2a² প্লাস a মাইনাস 1, এখন 4a² ইন্টু 1 এ আছেন, তাহলে উত্তর কোনটা হবে, উত্তর টুয়াইস এ মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা আমরা ব্যাখ্যাতে গেলাম না, পরেরটা আসেন। 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলে কত উঁচুতে ভেঙেছিল? ঠিক আছে, ঠিক আছে না এখন? ঠিক আছে। আচ্ছা এখন তাহলে প্রশ্নের উত্তরটা কত হবে? প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমরা সরাসরি ব্যাখ্যায় যাচ্ছি না, প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে আপনার 6। নিচে আসেন, দ্যাট মিনস 6 ফিট। এটাকে আপনারা যদি ট্যান দিয়ে সলভ করেন তাহলে কিন্তু করা যায়, আমরা হচ্ছে সলভের দিক গেলাম না। আপনারা যেহেতু অধৈর্য হয়ে আছেন, কারণ আমাদের আসলে অনেকক্ষণ আপনারা পরীক্ষা দিয়ে নিজেরা এক্সহস্টেড। আচ্ছা নেক্সটে আসেন, কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? তো আপনারা একটা জিনিস জানেন যে হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে 3টা কোণের সমষ্টি থাকে, এই 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা তাহলে আপনি যদি এটাকে বাড়ান, আপনি ধরেন যে কোনো একটা বাহুকে আমরা বাড়াই, তো এইটা যদি ধরেন 60 হলো, তাহলে এটা নিশ্চয়ই 120 হবে। অর্থাৎ এই টোটালটা মিলে 180, একটা 60 হলে পরেরটা কত 120, তাহলে ভিতরে গুলো যদি আপনার 180 হয় তাহলে তার ডাবল কত হবে? অবশ্যই 360। অ্যারেঞ্জ, তো অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকবে না, যেখানে আর কখনোই পাশাপাশি থাকবে না? তো উত্তরে সরাসরি আমরা বলতেছি, উত্তর হচ্ছে এটা হচ্ছে 900। আমাদের এই প্রশ্নগুলো ক্লাসে আমাদের যে স্যারগুলো ছিলেন, যারা ছিলেন, যেমন রফিক স্যার ছিলেন, তারপরে হচ্ছে স্যারগুলো সবাই আমাদের এগুলো সলভ করিয়ে দিয়েছেন। পরেরটা আসেন যে এ স্কোয়ার আর বি কিউব, এ স্কোয়ার আবার কি বি কিউব। আচ্ছা নিচে দিছে কি c²d, এর সাথে ভাগ করতে বলছে, তাহলে আপনি সরাসরি একটু গুণ করে দেন। আমরা যদি cd কিউবটাকে উপরে নিয়ে যাই, তাহলে পরেরটাকে দিলাম a কিউব b², তাহলে এখন কাটাকাটি করেন, দেখেন তো c আর c কাটা যায়, নিচে থাকলো c। আবার আসেন d কিউব, এই d এর সাথে যদি d কিউবটাকে কাটাকাটি করেন তাহলে উপরে d² বজায় থাকে। এখন আসেন a কিউব মানে a² b কিউব, আবার কি a কিউব b², তাহলে আবার কাটাকাটি করেন, এখানে a², এখানে আছে a কিউব, তাহলে এখানে থাকে a, আবার এখানে b², এখানে আছে b কিউব, তাহলে উপরে থাকবে কি b, তাহলে এখন সর্বশেষ কি দাঁড়াইলো আমাদের bd²/ac, তাহলে উত্তর ঘ নাম্বারটা। নেক্সটে আসেন 5/6 এর 6/7, অর্থাৎ এর বলতে কি গুণ বোঝাচ্ছে, তাহলে এর বলতে বোঝাচ্ছে হচ্ছে 6/7। তো আমরা তো আগে কাটাকাটি করে ডিরেক্ট 5/7 লিখতে পারি। এর সাথে আপনি যোগ করছেন কত, 1 সমস্ত 3 এর 7, তাহলে 7 একে 7 আর 3 10, তার মানে 10/7। তাহলে আমরা লিখতে পারি কি 5/7 প্লাস 10/7, এর সাথে কত যোগ করলে 1 হবে, তাহলে x আমরা যোগ করি, ধরলেন 1 হবে। ওকে, তাহলে এখন করেন, এখানে তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 15/7, আবার আসেন বোর্ডে লেখা অস্পষ্ট কেন ভাই? ওকে আমি তাহলে একটু বড় করে দিই, এখন কি দেখা যাচ্ছে? এটার উত্তর হাফ, সরাসরি গ নাম্বার। ব্যাখ্যা অনেকে বলতেছেন, আচ্ছা 30 টাকা 75 টাকার শতকরা কত? 30 টাকা 75 টাকার শতকরা কত হবে? তো আপনারা যদি শতকরা করেন তাহলে 30/75 ইন্টু 100 করেন, তাহলে তো হয় 25 দিয়ে ভাগ দেন, 4 3 10, উত্তর হবে হচ্ছে 40%। 11 নম্বর উত্তর হচ্ছে ক নাম্বারটা, ও যোগ না ভাগ হবে। যাই হোক, একটি স্কুলে 70% ছাত্র ফুটবল,
75% ছাত্র হকি এবং 80 ছাত্র ক্রিকেট পছন্দ করে, তো ওই স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে? এটা আমরা ভেন চিত্রের মাধ্যমে চাইলে করতে পারি, ঠিক আছে? কিন্তু আপনারা উত্তর কোনটা দিয়েছেন? উত্তর দিয়েছেন কোনটা? উত্তর যেটাই দেন আমরা সরাসরি আসি, উত্তর হচ্ছে 25%। যেহেতু আপনারা ব্যাখ্যা চাচ্ছেন না, আমরা ব্যাখ্যার দিকে গেলামও না। নেক্সটে আসেন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। তো এই প্রশ্নগুলো পাটিগণিতে অসংখ্যবার আপনারা বিভিন্নভাবে সলভ করছেন, ঠিক আছে? তাহলে এখন আসেন উত্তরটা তাহলে কোনটা হবে? দেখেন বলছে 70 বছর 7 বছর আগে, তাহলে 7 বছর আগে ছিল 6/1 মানে 6x/x। তাহলে 7 বছর পর তাদের বয়সের সমষ্টি কিন্তু 70 বছর। তাহলে 7 বছর আগে কত? -7। তাহলে 6 - 7 প্লাস x - 7 ইকুয়াল টু কত? 70। তাহলে x এর ভ্যালুটা যদি আপনি করেন 7x ইকুয়াল টু হবে হচ্ছে 84 আর x ইকুয়াল টু হবে কত? 12। তাহলে এই যে 12টা আপনি পাইলেন, এই 12টা তাহলে কখনকার বয়স? এই 12টা হচ্ছে আগের বয়স, ঠিক আছে? আমরা ব্যাখ্যাতে যাচ্ছি না, সরাসরি উত্তর 3/1। তো 12-র সাথে যদি আপনি 7 এবং পরে যদি আবার 5 যোগ করে দেন তাহলে কিন্তু আপনি সলভ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে আসেন। বলা হয়েছে টাকায় 10টি লিচু, টাকায় 10টি ও 15টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় 12টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা বিগত বছরের কোশ্চেন থেকে সরাসরি রিপিট হয়েছে, তো এটার ব্যাখ্যা চাইলে আসলে দেওয়া যাবে। তো এখন সরাসরি হচ্ছে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না, শুধু অ্যান্সারটাই করি যেহেতু আপনাদের দাবি। নেক্সটে আসেন যে 0.004 এর এটা যদি আপনি স্কোয়ার করেন তাহলে স্কোয়ার করলে কত হবে? স্কোয়ার করলে কত করা যাচ্ছে? দেখেন আপনি যখন এই 0.004 কে আবারও গুণ দিচ্ছেন 004 দিয়ে, তাহলে দেখেন শূন্য আগে ছিল, দুইটার সাথে দুইটা গুণ করলে কি 4টা হবে? তাহলে এই যে এইটা আর 4 গুণ করলে 16, উত্তর ঘ নাম্বার। নেক্সট আসেন 16 নাম্বার প্রশ্ন। এটা অনেকে একটা স্যার ছোট্ট ভুল এখানে করছে। ইরফান স্যার আমার সাথে একটু ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাক। আমি তো ম্যাথ খুব একটা ভালো পারি না, তারপরে হচ্ছে দেখা যাক, আপনি যথেষ্ট চেষ্টা করা যাক। অসুবিধা নাই। তো এখানে দেখেন 0 1 2 3 and 4 মানে 5টা কিন্তু সংখ্যা তারা দিছে, বলছে 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিয়ে আগে তো 5 দিতেই হচ্ছে, তারপরে আপনি নিচের দিকে নামতে থাকেন। 4 3 2 1 0 4 থেকে শুরু স্যার, 4 থেকে শুরু। আমি ভুলে 5 ভেবেছিলাম, কিন্তু হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 43,210। এখন বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা কত? এখন আপনি যদি শুরুতে 0 দিয়ে শুরু করেন তাহলে ক্ষুদ্রতম হবে, কিন্তু যখন আপনি 0 দিয়ে বলবেন 1 2 3 4 তাহলে কিন্তু সেটা 4 অঙ্কের হয়ে গেল। কিন্তু আমার লাগবে কত? এটাই স্যার এই অঙ্কের কৌশলই হচ্ছে। হ্যাঁ, এই জায়গাতে আপনি এটা ধরতে পারছেন কিনা? কিন্তু 0 1 দিলে হবে না, তাহলে আপনি শুরুতে 1 দেন, তারপর 0 দেন। এখন 234 যোগ করেন। এটাই হচ্ছে দেখতে চাচ্ছে তারা যে এইটাই আপনার হচ্ছে এই ট্রিক্সটা আপনি ধরতে পারলেন কিনা হলে। তাহলে এখন যোগ করলে আমাদের উত্তর আসবে হচ্ছে, বড় করে দেই স্যার, একটু বড় করে দেই। হ্যাঁ শিওর, একটু বড় করে দেই, ওনারা দেখুক, তা না হলে ঠিক আছে ফাইন। তো সংখ্যা দুটোকে যোগ দিলে আমাদের উত্তর আসবে হচ্ছে 53,444, অর্থাৎ ঠিক আছে 16 হচ্ছে ক নাম্বার উত্তর। নেক্সটে আসেন, একটি বর্গাকার জমির দৈর্ঘ্য। তো এই প্রশ্নটা একটা আপনারা বিভিন্ন ভাবে সলভ করেন, তো আমার একটা এখানে ছোট্ট টেকনিক আমি অ্যাপ্লাই করি। স্যার অলরেডি বক্স আঁকছে, কিন্তু আমি আসলে স্যার বক্স দিয়ে নাও, না স্যার এটা তো বক্স আঁকলাম জাস্ট হচ্ছে আপনি যাতে করতে সুবিধা হয়। আচ্ছা দেখেন, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ভাই ধরেন আপনার সামনে ক্ষেত্রফল হচ্ছে 100, যেখানে 10 হচ্ছে আপনার দৈর্ঘ্য আর 10 হচ্ছে প্রস্থ। আমরা এটা ধরে নিলাম, একটা অ্যাজাম্পশন। এখন বলছে জমির দৈর্ঘ্য যদি 20% বাড়ান, তাহলে 10 থেকে যদি 20% বাড়ান তাহলে হবে কত? 12। আবার বলছে 10% যদি প্রস্থ কমান, তাহলে 10% যদি কমান তাহলে হবে কত? 9। তাহলে হচ্ছে হইল কত? 108। তাহলে আগে ছিল 100, এখন হয়েছে 108, তাহলে বাড়ছে কত? 8%। অর্থাৎ উত্তর হচ্ছে সিম্পল একটা ট্রিক্স। এটা হচ্ছে খুব সিম্পল একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা দেখলাম। আর স্যার পার্সেন্টেজ মানেই কিন্তু হচ্ছে আমরা চাইলে 100 তে চিন্তা করতে পারি। হ্যাঁ, শতকরা মানেই কিন্তু হচ্ছে 100 তে চিন্তা। 100 তে চিন্তা করলে হয়তো 100 তে কিন্তু স্যার চিন্তা করলে হয়তো কিন্তু ওই যে ক্যালকুলেশন বাড়তো। ঠিক আছে, আপনার জন্য আরো জটিল হতো বিষয়টা। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, অনেকে আবার ছোট ধরলে ওই যে ঝামেলায় পড়ে, দশমিক আসে তো যদি 25% আমরা কাজে লাগাই। খুব সহজ একটা ট্রিক্স ছিল। এরপর আসে হচ্ছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম স্যার, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। আমরা কি সরাসরি উত্তর বলবো স্যার? না, এটা একটু অনেকের, আপনারা ক্রস করবেন, আপনারা শুধু ক্রস করে দিবেন স্যার। যে কোনো 14 সাথে যদি আপনি 17 যোগ করেন, আপনি শুধু ক্রস করবেন,
ক্রস করবেন। এরপরে যেটা বড়, যদি এই পাশ বড় হয় এদিকে বড় সেন দিবেন, এটা বড় হলে এদিকে বড় দিবেন। তো আপনারা যারা এটা অনেকে সহজ বলছেন একটা আমরা tips। লাস্ট একটু বলি, দেখে যাক কি ঠিক হয়, আছে। শেষ থেকে আসা যাক। তো আমার কাছে যেটা উত্তর মনে হচ্ছে স্যার, কোনটা মনে হতে পারে? কোনটা? আচ্ছা, স্যার এটা করে দেখতে হবে, আপনি এটা করে ইয়ে দেখতে করেন। হবে। হ্যাঁ। তারপরে একটু বলি, সেটা হচ্ছে দেখেন, আপনি যদি 11/14 আর হচ্ছে 17/21, তো 21কে যদি আপনি 11-র সাথে গুণ দেন তাহলে আসবে হচ্ছে আপনার 231। এটা আর সহজ যদি একটা ইয়ে 14কে আপনি 17-এর সাথে গুণ দেন তাহলে 170 4 17 68, দ্যাট মিন্স 238। তাহলে এইটা হচ্ছে বড় হচ্ছে এটা বড় হচ্ছে। আপাতত। কিন্তু তাহলে এটা জানতে বাদ, চাচ্ছে ক্ষুদ্রতম স্যার, ক্ষুদ্রতম জানতে ক্ষুদ্রতম জানতে চাচ্ছে। চাচ্ছে, আচ্ছা, তাহলে ওইটা এটাকে রাখতে হবে রাখবো, স্যার, ওইটাকে রাখতে হবে। তাহলে 11/14 এটা রাখলাম। এরপরে আসতেছে কত? 5/6, তাহলে সাথে 6 11 66 হবে, 66 আর আর 5 14 70 হবে। তাহলে এটা ক্ষুদ্রতম এখনো থাকতেছে, হ্যাঁ, এটা এখনো এটাও বাদ। ইয়াতে আছে। এখন আসেন 12/15, তাহলে 15-র সাথে যদি 11 গুণ করেন তাহলে হচ্ছে 165, আর 14-র সাথে যদি 12 গুণ করেন তাহলে হচ্ছে 168। তাহলে আবারও ক্ষুদ্রতম থেকে যাচ্ছে কোনটা? ওইটা 11/14, 165 সহজ থাকতেছে। একটা টিক্স। এখন এই জায়গায় একটা সবচেয়ে বড় টাইম লাগবে স্যার, Time লাগবে। কারণ আমার হচ্ছে দেখা যায় নামতা যদি মনে না থাকে তখন ম্যানুয়ালি গুণ করতে সময়টা লাগে। আচ্ছা, নেক্সটে আসা যাক। দুটি সংখ্যা লসাগু 36 এবং গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপরটি সংখ্যা কত? তো আমরা জানি দূরের সংখ্যার বহুবার আসছে, গুণফল, হ্যাঁ, দূরের সংখ্যার গুণফল ইকুয়াল টু কত? সংখ্যা দুটির লসাগু এবং গসাগু। তাহলে 36 ইন্টু 6, এর সাথে হচ্ছে দূরের সংখ্যার গুণফল, তাহলে একটা সংখ্যা 12 হলে আরেকটা কত? আরেকটা x, কত হবে? তাহলে কাটাকাটি করেন 3, আর x ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 18। এটা কমন প্যাটার্নের অঙ্ক, এরকম অঙ্ক প্রায় আসে। কমন অঙ্ক, উত্তর হচ্ছে 19-এর ক। এন্ড দ্য লাস্ট কোশ্চেন আমাদের জন্য, যে a মাইনাস বি প্লাস, বলছে কি b ইন্টু a মাইনাস বি। তাহলে এখন দেখেন a মাইনাস বি প্লাস b ইন্টু আবারও a মাইনাস বি, লাস্টে আছে a মাইনাস বি। তাহলে আপনি উপর থেকে দেখেন a মাইনাস বি কিন্তু কমন নেওয়া যায়, তাহলে a মাইনাস বি যদি কমন নেই তাহলে কত থাকতেছে? 1 প্লাস বি, লাস্টে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি কেটে দেন, তাহলে উত্তর থাকতেছে হচ্ছে 1 + b। 1 প্লাস বি। স্যার এখন ওভারঅল যে প্রশ্নটা হয়েছে, আমরা ম্যাথের প্রশ্নটা দেখলাম একটু ভালো রকম, হ্যাঁ, জটিল করছে। তো অনেকের জন্য বিগত বছরের কোশ্চেন যদি ছিল এটা ঠিক, কিন্তু অনেকে আসলে যেটা হয়েছে বিগত বছরের কোশ্চেন কিন্তু সলভ করে নাই। ঠিক আছে, এখন স্যার আপনার এখানে ম্যাথ দেখে কি মনে হলো যে এখানে কত মার্ক পাওয়া একটা ভালো মার্ক হতে পারে? স্যার ম্যাথটা কম্পারেটিভলি অন্যান্য সাবজেক্টের চাইতে একটু ডিফিকাল্ট, তাও হচ্ছে যে এভারেজ বলা যায় স্যার, একটু ডিফিকাল্টি আসছে ম্যাথের মধ্যে আমরা যেটা দেখলাম। এখন এদিকে আমরা যদি এখন সবার একটা জানার আগ্রহ, স্যার কাটমার্ক কত হতে পারে? হ্যাঁ, কাটমার্ক কত হতে পারে? তো এই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যেটা এখন তো স্যার কোটা নাই, এটা একটা বিষয়। আর দ্বিতীয় অধ্যায়ে এবার নেগেটিভ মার্কিংও আছে, এবার নেগেটিভ মার্কিং 0.25 আছে করে। 0.5 করে স্যার। হ্যাঁ, 0.5 করে negative কিন্তু marking। নেগেটিভ মার্কিং থাকলে যেটা হয়, অনেকের আসলে একটা ভয় লাগা শুরু হয় যে আসলে নেগেটিভ খাবো, মানে এই একটা ভয় লাগায়। তো এই ভয়ের কারণেই কিন্তু অনেকে হচ্ছে দাগায় না। হ্যাঁ, কিন্তু আবার স্যার পদ সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, পদ সংখ্যা অনেক বেশি। তো সুতরাং আপনারা হচ্ছে যে আমরা অ্যাজাম্পশন যদি করতে চাই কত হবে, কত হইতে পারে, আপনাদের কি ধারণা? মনে করেন আপনারা যেখানে অ্যান্সার করছেন, আপনারা সবাই উত্তর করছেন, এখানে কত হতে পারে এই জায়গাটাতে? কাটমার্ক আমাদের কত হতে পারে এটা নিয়ে যদি স্যার আলোচনা করি, তাহলে আমাদের প্রশ্ন ছিল 90টা। হ্যাঁ। তো আমরা যদি পার্শিয়াল মার্কিং করে দেখা যায় যে আমাদের যখন ছিল 90 মার্কসের মধ্যে স্যার। হ্যাঁ 90 মার্কের মধ্যে, তো আমি যদি পার্ট বাই পার্ট এটাকে স্যার বিশ্লেষণ করি, যে ইংলিশে ছিল কোশ্চেন 25টা। তো আমরা যদি জব পাওয়ার জন্য কথা বলতে চাই, যেটা আমি বলছিলাম যে 18/20 লাগবে, আমার সাথে আরেকজন সহকর্মী ছিলেন আমাদের সজল স্যার, উনি বলছিল 20। তো আমরা যদি দুটাকে গড় করি স্যার, তাহলে আমি ধরে নিলাম যে 20-এর কাছাকাছি পাওয়ার একটা ভালো সম্ভাবনা রাখতে হবে। দ্বিতীয়ত কথা যেটা হচ্ছে ইংরেজিতে 20, বাংলায় কত থাকতে পারে স্যার, বা বাংলায় প্রশ্ন কিরকম হয়েছে না হয়েছে আমরা একটু ইরফান স্যারের কাছে জানতে চাই। বাংলাতেও কিন্তু তুলনামূলক সহজ প্রশ্ন আসছে, বাংলাতেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলোই আসছে। তো বাংলায় প্রশ্ন ছিল হচ্ছে 20টা, তাই না? বাংলায় প্রশ্ন ছিল হচ্ছে অ্যারাউন্ড 20 কোয়েশ্চেন। 20 কোয়েশ্চেনের মধ্যে না 25 ছিল না স্যার? 20 বাংলায় লাস্ট পর্যন্ত 25 কোয়েশ্চেন, সরি স্যার 25 কোয়েশ্চেন ছিল বাংলাতে। তো 25-এর মধ্যে আমরা গেস করতে পারি এই জায়গাতে 25-এর মধ্যে যদি আমরা নেগেটিভ মার্কস বাদ দিয়ে হিসেব করি, তা তো দেখা যাবে যে আমাদের 17 থেকে কিন্তু 18 মার্কস পর্যন্ত এদিকে তোলা সম্ভব, এদিকে তোলা সম্ভব 17 থেকে 18 মার্কস। কিন্তু আমরা গেস করতেছি যে এটা যেহেতু একটা কম্পিটিটিভ স্যার, পরীক্ষার হলে পরিবেশ কিন্তু আর ওইরকম থাকে না। ও স্যার আরেকটা হয়, আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রশ্ন তো আমরা গুনে দেখিনি যে আসলে কোনটা থেকে কত আসে। বাংলায় প্রশ্ন আছে 23টা,
বাংলা 23টা প্রশ্ন হ্যাঁ, আসছে। 23টা আচ্ছা, প্রশ্ন আচ্ছা। আসছে। বাংলা 23টা প্রশ্ন আসছে, তো ওইটা না স্যার, ওইটা থেকে আমি বললাম ও, আচ্ছা, আচ্ছা। যে 23টা থেকে হচ্ছে 17-18, তো আমরা এইদিকে ধরতে পারি হচ্ছে যে অ্যারাউন্ড 15 থেকে 16 মার্কস যদি হয় আমাদের স্যার পরীক্ষার হল বা আপনাদের সবকিছু কন্ডিশন বিবেচনা করে যদি আমরা চিন্তা করি 15 থেকে 16 মার্কসের মধ্যে যদি আমরা থাকি তাহলে হচ্ছে হবে। আশা করা যায় যে আমরা বাংলাতে ঠিক এবারের মতো তরিটা কি বলে তীরে ভিড়াতে পারবো। তারপরের প্রশ্ন হচ্ছে এখন স্যার জিকে প্রশ্ন ছিল সম্ভবত 22টা মনে হয়। জিকে হচ্ছে 22টা কোয়েশ্চেন ছিল, বিজ্ঞান এবং জিকে দুইটা মিলে 22টার মতো মিলে। প্রশ্ন ছিল। তো প্রশ্ন কিন্তু এভারেজের চাইতে মানে এভারেজ প্রশ্ন আসছে, যেটা বলবো আমি এভারেজ প্রশ্ন আসছে, পারার মতোই প্রশ্ন আসছে আপনাদের, রিপিট কোয়েশ্চেন হয়েছে অনেক। তো এই জায়গায় কিন্তু 22-এ স্টুডেন্টরা কিন্তু ভালো পারফর্ম করতে পারবে। আর যেহেতু এটা বেশ কম্পিটিটিভ, আবার স্যার এই ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সময় ছিল কম। আচ্ছা, হ্যাঁ। সময় কিন্তু কম ছিল, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার কিন্তু সবাই কিন্তু ওই রকম প্রস্তুতি নেওয়ার সুযোগ কিন্তু পায়নি। তো এই জায়গায় 22-এর মধ্যে স্যার আমার যেটা মানে মতামত যেটা, সেটা হচ্ছে যে 22-এ যদি আমরা 17 মার্কস 16-17 মার্কস আমরা কভার করতে পারি তাহলে কিন্তু আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে হচ্ছে 16 থেকে 17 মার্কসের মধ্যে যদি আমরা তুলে আনতে পারি, প্রশ্ন ছিল এবং বেশ কিছু কনফিউজিংও ছিল, তবে এটা হচ্ছে মোটামুটি আমরা বলতে পারবো যে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো। আমরা বলবো যে এদিক থেকে আশা করি আপনারা যারা এই মার্কসটা পাবেন তারা একটা নিশ্চয়তা আশা রাখতে পারেন যে এটা হবে। এরপরে হচ্ছে যে আমাদের মাঝে একজন নতুন আপনারা সবাই যাকে খুঁজতেছিলেন, সবাই জায়গায়, হ্যাঁ। সবাই যাকে খুঁজতেছিলেন, আমাদের সকলের প্রিয় এবং সম্মানিত আমাদের সোহাগ স্যার। Welcome. স্যার আসছেন একেবারে শেষ মুহূর্তে, স্যার আসছে আমাদের। তারপরে হচ্ছে যে স্যারকে যে আমরা পেলাম, আমি বলছি কিন্তু যে স্যার জ্যামের মধ্যে আছে, তীব্র যানজট, তাই না? আজকে স্যার ঢাকাতে অনেক পরীক্ষার মধ্যে স্যার কিন্তু পথে ছিল। তো স্যার আমরা হচ্ছে আপনার কাজটা করে দিছে আমাদের দীপ্ত স্যার, কাজটা কমায় দিল। থ্যাংক ইউ স্যার। আমি আসলে ম্যাথ প্রশ্ন নিয়ে একটু ভয় ছিলাম যে কি হবে না হবে, তো হয়তো চাপের কারণে আসলে সবগুলো ম্যাথ সলভ করা হয় নাই। হ্যাঁ, মানে এখানে বোর্ডে দেখানো হয় নাই, হয়তো আমাদের স্যার থাকলে খুব প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা দিত, কিন্তু আপনারা অনেকে হচ্ছে এখানে ইয়া ছিলেন না স্যার, এদিকে স্যার সবাই আসলে ব্যাখ্যা অনেকে চাচ্ছিল না, আনসারটাই তারা জানতে চায়, অনেক লেন্দি হয়ে গেছে স্টিল, কিন্তু আপনারা আশা করি অ্যান্সার পেয়ে গেছেন সবাই, তাই না? অ্যান্সার পেয়ে গেছেন, এখন আপনাদের জানার অপেক্ষা হচ্ছে যে কাট মার্কস কত হইতে পারে। না স্যার, আরেকটা বিষয় এখানে আছে, যেহেতু আমরা সর্বশেষ বলতাম যে ম্যাথে স্যার কত লাগতে পারে, তো যেহেতু ম্যাথের একজন এক্সপার্ট আমাদের আছেন, আমরা তার কাছ থেকে একটু মতামত নিই যে ম্যাথে আসলে কত মার্কস স্যার লাগতে পারে ওদের একটা মানে মিনিমাম কাট মার্ক যদি সাবজেক্টে বিবেচনা করি আমরা। তো আসলে প্রাইমারিতে সাবজেক্ট ওইরকম বিবেচনা করা হয় না সাধারণত। তারপরে হচ্ছে ম্যাথ কত 20টা আসছে না, 20টা আসছে, 20টা অ্যারাউন্ড হচ্ছে যারা 30+ পেয়েছে, 30+, চান্সের পসিবিলিটি বেশি, মানে 13, হ্যাঁ ওভারঅল যদি ইয়ে হয়, মানে প্রশ্ন যথেষ্ট একটু ভালোই কঠিন করছে, মানে প্রশ্ন মোটামুটি ভালো পাইলে স্যার মনে করো আশা রাখা যায়। হ্যাঁ হ্যাঁ। আর কোয়ালিফাইং মার্কস হয়তো 10 হবে কোয়ালিফাইং মার্কস। তাহলে স্যার আমরা একটু ওই যদি কাট মার্ক গুলো একটু যোগ দেই, তো আমরা একটু কম করে ধরি, যেহেতু পদ বেশি, ইংলিশে ধরলাম 18, আচ্ছা পরেরটা যদি বাংলায় আমরা স্যারেরটা যদি অ্যাজাম্পশন ঠিক করি 17 ধরি, আবার হচ্ছে যদি জিকে তে 16 বা 17, স্যার এখানে 17 ধরলে কি স্যার আপনি আপত্তি নাই তো? না স্যার, এটাকে একটু আপত্তি আছে স্যার, এটা কিছু প্রশ্ন আছে কনফিউজিং স্যার। আচ্ছা, কিছু প্রশ্ন হচ্ছে যে ওই যে আমরা দেখলাম হচ্ছে কিছু নৈতিকতা বিষয় কিছু প্রশ্ন ছিল স্যার। আচ্ছা ওইগুলো হচ্ছে ভুল হবে, যে এটা ভুল হবে এবং ওনারাই ভালো বলতে পারবে ওটার উত্তর কোনটা। তো সব মিলায় স্যার আমরা হচ্ছে একটা টেন্টেটিভ একটা ওই জন্য একটা রেঞ্জ আমরা বলবো। তো সেদিক থেকে আমি মনে করি যে এই জিকে তে আমরা ধরতে পারি হচ্ছে 16 মার্কস স্যার, 16 মার্কস জিকে তে। স্যার যেহেতু ম্যাথে 13 বললেন, 13 বা 14 এইটা, তাহলে সংখ্যাগুলো যদি এখন যোগ দিই 18 17 35, আর 35 সাথে 16 যোগ করলে 51, আর 13 হচ্ছে 64 মার্কস। তাহলে আমরা 64 মিনিমাম মার্কস, হ্যাঁ এটা কিন্তু মিনিমাম। হ্যাঁ, তাহলে স্যার আমরা কি বলতে পারি যে 65 থেকে 70 রেঞ্জে, 65 থেকে 70 এর মধ্যে ইনশাআল্লাহ আপনাদের হয়ে যাবে। দে উইল বি আস্কড ফর ভাইবা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভাইবা তো স্যার এখন 10 মার্ক করছে, তো এখন 10 মার্কে দেখা যাক কতদূর কি হয়। আর আপনি খুব সুন্দর করে সেজে গুজে যাবেন, সেজে গুজে গেলে অন্তত স্যার কিছু একটা ভালো মার্কস দিবে। কনফিডেন্স আপনাদের ভাইবার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কনফিডেন্সটা রাখা। আর ভাইবাতে সবচেয়ে বড় কনফিডেন্সটা রাখা, আপনি যেটা পারেন না সেটাও কনফিডেন্সের সাথে বলা, কারণ একটা মানুষ তো আর সব পারবে না। আবার সিলি কোশ্চেন আপনি পারেন নাই কনফিডেন্সের সাথে বললেন, এটা আবার একটা অধৈর্যপূর্ণ আচরণ। সিলি প্রশ্ন, জাতীয় সঙ্গীতের রচয়িতাকে সিলি প্রশ্ন, তো এগুলো আশা করি আপনারা অবশ্যই পারবেন। যারা স্যার ভাইবাতে যাবে এরা অবশ্যই পারবেন। আপনারা যারা ভাইবাতে যাচ্ছেন আপনারা হচ্ছে মোর দেন কোয়ালিফাইড, এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি কিন্তু আপনার কোয়ালিটি পাস করেই কিন্তু আপনি ওই জায়গাতে যাচ্ছেন। যারা এই প্রশ্নে ভাইবা ফেস করবে, তারা হচ্ছে
100 বিসিএস কোয়ালিফাই করবে এবং নেক্সট বিসিএস যদি সে ট্রাই করে সে try করে। ও কোয়ালিফাই করবে সো এটা হচ্ছে যে সোহাগ স্যার আপনাদের, আমি তো বললামই, তো সোহাগ স্যার আরো কিন্তু অ্যাড করে দিল। সো আপনারা যেমনই পরীক্ষা দিলেন, আপনারা টোটালি ফ্রাস্ট্রেশনের মধ্যে না যায়, ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, যা হলো এটা কাটমার্ক, এটা কিন্তু ভ্যারি করতেই পারে স্যার। এবার কিন্তু অনেকগুলা ফ্যাক্টর, আমরা কিন্তু অনেকগুলা ফ্যাক্টর আমাদের মাথাতেই নাই, এগুলো হয়তো আমরা স্যার ফেসও করি নাই। যেমন হচ্ছে 1 মাসের ব্যবধানে পরীক্ষা, হ্যাঁ 1 মাসের ব্যবধান পরীক্ষা, আবার আরেকটা একদম নতুন হলো instant। স্যার দুপুরে পরীক্ষা। এটাও কিন্তু অনেকে হচ্ছে যে দেখা যাচ্ছে তাড়াহুড়ো না করে খাওয়া দাওয়া করে নাই, আবার হচ্ছে কাটমার্কস এবার বেশি ছিল। এবার কিন্তু কাটমার্কস বলতে হচ্ছে নেগেটিভ মার্কিংটা, নেগেটিভ মার্কিং কিন্তু বেশি ছিল। সো অনেকগুলো ফ্যাক্টর এবার আছে। একজন হচ্ছে যে মেয়েরা সাধারণত শাড়ি পরাটাই আমি সাপোর্ট করি, আসেন সাদা স্যার। স্যার স্যার আর ছেলেরা এইভাবে আসতে হবে স্যার, যে ভাইবার লুকটা দিয়ে আসছে, এটা আপনি হচ্ছে যে- মূল ভাইবার লুক। হ্যাঁ, এইটা একটা কথা বলি, একেবারে জি স্যার। ভাইবা বোর্ড যেন বুঝতে পারে যে আপনি হচ্ছে খুবই সিরিয়াস, হ্যাঁ। বুঝতে পারছেন? মানে আপনি বেশভূষাতে যে রকমই হন না কেন, ওনারা যেন বুঝতে পারে যে আপনি ভাইবা নিয়ে সিরিয়াস, জব নিয়ে খুবই সিরিয়াস, বুঝতে পারছেন? মানে কোনো যেন না হয়, মানে হচ্ছে কোনো গ্যাপ না থাকে যে না আপনি হচ্ছে জাস্ট ভাইবাতে আসছেন, হ্যাঁ হলেও হবে না হলে না হবে, এরকম যেন না হয়। আপনার সিরিয়াস, আপনার জব লাগবেই, আপনি সেভাবে গেট আপ নিয়ে যাবেন। হ্যাঁ, আবার একদম সিম্পল দ্য বেস্ট, এরকম সাদা স্যার বলুন। তো সাজ্জাদ স্যার তো ওই যে বললাম স্যার, তো যা বলে দিয়েছেন এরপরে আর কিছু বলার সাজ্জাদ থাকে স্যার না। যদি কিছু অ্যাড করতে চান আর কি, আমার সেটা কথা হচ্ছে স্যার হচ্ছে ভাইবার ব্যাপারে অনেকে যারা জানতে আছে, চাচ্ছে। তারা যা বলছে না, স্যার, ওইটাই আমার কথা। ওইটাই আমার কথা না। আমরা স্যার এটা কাটমার্ক কাছাকাছি আসছি যে এরকম যে 63-64 কাছাকাছি হতে পারে। তো স্যার আপনার এই তো ব্যাপারে কাটমার্কসে আজকে সবচেয়ে বেশি অবদান ছিল 0.25 নেগেটিভ মার্কিং এর। হ্যাঁ। নেগেটিভ মার্কিং যদি 0.5 যেটা ওনারা বলছে ওইটাই থাকতো, একদম। তাহলে আচ্ছা স্যার, এবার কাটমার্ক point- একেবারে 70 এর নিচে নেমে আসতো। কিন্তু এখন হয়তো বা 70 এর আশপাশে, এমনকি 72-74 এরকম উঠে যাইতে পারে। আর যত প্রশ্ন আছে তার মধ্যে 85% প্লাস কোশ্চেন হলো অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় পরীক্ষা আসছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং নতুন প্রশ্ন নাই বললেই চলে, সবই বিগত প্রশ্ন এবং সবই বিসিএস এর প্রশ্ন ম্যাক্সিমামই। বিসিএস এর তো প্রশ্ন ম্যাক্সিমাম আমরা আগেই বলেছি স্যার, এই যে আচ্ছা সরি, একটু কারেকশন করি। নেগেটিভ মার্কিং ছিল 0.25, নেগেটিভ মার্কিং ছিল স্যার 0.5 হওয়ার কথা ছিল। ওইটাই আমার কথা ছিল, কিন্তু 0.25 হয়েছে। তো 0.25 রাখছে। এইটার কারণে দেখা যাক এটা অনেক উপরে উঠে যাবে। পাস নেগেটিভ মার্কটা মার্কিং উপরে হচ্ছে উঠবে। 0.25 তো মোটামুটি যারা 65-র উপরে পাবে আশা করি সবাই পাস করে যাবে ইনশাল্লাহ। কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে হয়তো ভালো ভাইবা দিলে এই নাম্বার দিয়ে চাকরি হওয়ার আশা থাকবে। আদারওয়াইজ 70-এর উপরে নাম্বার হলে চাকরি হওয়াটা ইজি হবে, পসিবিলিটি বেশি। আর আমি এর আগেও আমি বলেছিলাম যে স্যার সাজেশন জানিয়ে দেন। সাজেশন কি? সাজেশন আমি সব ব্যাচে আমি একই বলেছিলাম যে আপনি বিগত প্রাইমারি কোশ্চেন করবেন, আর হচ্ছে বিশেষ করে 10 থেকে বিসিএস এর কোশ্চেনগুলো আপনি খুবই গুরুত্ব স্যার সহকারে শুধু করবেন। একটা জিনিসের গোপন কথা বলি, সাধারণ জ্ঞানের গোপন কথা হলো কেউ যদি বিসিএস এর বিগত প্রশ্ন আর প্রাইমারির বিগত প্রশ্ন যে থাকে 20-20টাই তার হয়েছে। দেখেন স্যার বলে আমি স্যার এটাই আমি ফোকাস করছি যে আপনারা সাজেশন চান কেন, আপনারা পরে নিজেদের মতো করে আবার ম্যাথের মধ্যে এটাই suggestion, স্যার, এটাই বিগত suggestion। বিসিএস এর বিসিএস কোশ্চেনগুলো। ঠিক আছে, তাহলে স্যার ওরাও অনেকটা ইয়ে হয়ে আছে, আপনারা অনেকটা এক্সস্টেড হয়ে আছেন, পরীক্ষা টরীক্ষা দিয়ে আসছেন। বিদায় আমাদের নিতে স্যাররাও কিন্তু এক্সস্টেড, স্যাররাও আপনাদের জন্য অনেক দূর দূর থেকে চলে আসছে, অনেক যানজট পেরিয়ে তারপরে এই জায়গাটাতে আসছে। স্যার আসছে একেবারে বঙ্গোপসাগরের পার থেকে আসছে, সাগরের পার থেকে। বিদ্যাবাড়িতে যদি ভাইবা কোর্স চালু করে না করে, এটা তো আপনারাই আমাদের আগে জানতে পারবেন, আশা করি আপনারাই আমাদের আগে আচ্ছা, জানবেন। আমাদের ভাইবা কোর্স চালু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সাদাত স্যার ভালো বলতে পারবে। হ্যাঁ। ভাইবা কোর্স চালু হবে এবং এটা সাদাত স্যার নিবে, আর পাশাপাশি আরেক স্যার নিতে পারে। ঠিক আছে। হ্যাঁ। আর আমাদের মিলন স্যার আছে, মিলন আমাদের স্যার আছে, ইয়ে স্যার আছে, অপু স্যার আছে, অবশ্যই আছে। স্যাররা আছে। অবশ্যই আপনারা জানবেন, স্যার আপনাদেরকে একটা জানানো কথা হবে। বলার ছিল, জি। আর কোনো ঠিক আছে। কথা আপাতত হ্যাঁ, আমরা ঠিক বোধহয় আছে না স্যার, না, নিলে ভালো হবে। একটু আমাদের এদের অডিয়েন্সটাও অনেক এক্সস্টেড। আশা করি আপনারা আমরা আজকের আপনাদের মতো সকল এখানেই প্রশ্নের বিদায় উত্তর নিই। এখানে পেয়েছেন। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি স্যার। আপনাদের আজকের জন্য মতো থ্যাংক ইউ ভেরি এই মাচ। পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনাদের জন্য শুভকামনা থাকলো। শুভকামনা পরবর্তী থাকলো। আপনারা সবাই যেন চাকরিটা হয়, এটাই আমরা কিন্তু সবসময় দোয়া করি। অবশ্যই। সবাই যেন আমাদের বিদ্যাবাড়ির সাথে যারা ছিল না, সবারই যেন চাকরিটা হয়। তাহলে আজকের মতো আমরা শেষ করতেছি স্যার। আসসালামু আলাইকুম। জি সবাইকে আসসালামু আলাইকুম।